4 is greater than 0. So enter into the loop, again enter into the loop. লুপের মধ্যে এন্টার করলে আবার কি হবে, x is assigned the value 4 times 4 minus 1, 4 minus 1, কারণ আমার আবার প্রি-ডিক্রিমেন্ট করা হয়েছে because of pre-decrement. ঠিক আছে, because of pre-decrement. So what is the value of x? It becomes x becomes 20 times আমার x এর value 20 ছিল, 20 times 3, that is equal to 60. Okay, at this stage n equal to 3. Next হচ্ছে n এর মান 3, this because of pre-decrement. So let me copy this thing. স্যার এই যে এখানে 4 এর যে So x এর মান হচ্ছে গিয়ে 4 এর x is assigned the value. Okay, জায়গায় স্যার এখানে 20 হবে। excuse me, একবার বলুন। যে আগের লাইনে স্যার এই যে 4 into 4 minus 1, এখানে 4 এর জায়গায় স্যার 20 হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ yeah you're right, ওই জায়গায় 20 হবে, 20 হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে পরে লিখেছি, কপি করতে গিয়ে বলেছি। যাই হোক, এখানে হচ্ছে কি আমার 60 টাইমস আমরা এখানে 3 minus 1, তাহলে কত হচ্ছে, it will become 120. Okay, at this stage n equal to 2. Let me see, n equal to 3 because of 3 minus 1 is কমে গেছে, এক কমে গেছে, সুতরাং আমার 2 দিয়ে গুণ হচ্ছে, যে pre-decremented x becomes n becomes actually n goes to pre-decrement হয়ে 2 আসছে, সেজন্য আমি 3 minus 1 লিখেছি। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে এখানে 3 minus 1 by 2, এটা বোঝা যাচ্ছে। তাহলে at this stage n equal to 2, then আমি n equal to 2 যদি নিই, তাহলে সেটা হচ্ছে আমার pre-decrement করে এই যে এখানে n equal to 3 ছিল, এখন pre-decrement করে গুণ হবে, x becomes 120 into pre-decrement করলে 2 minus 1 হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে 120. ওকে, at this stage n equal to আমার 1. ওকে, তারপরে n এর মান আমার 1 আছে, আমার এখানে let me see, while n is greater than 0, so n মান 1, so x is equal to x becomes, let me see, it works 120 into 0, তাহলে n is greater than 0 নিতে হবে, n equal to নিলে হবে না, n is greater than 0 নিতে হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে লাস্ট স্টেপটা হবে না এবং লাস্ট আমার 120 পর্যন্ত যাবে। This is how we get the okay, well, this is how we get this thing. So আমার এই while loop হওয়ার জন্য n equal to 1 পর্যন্ত চলতে হবে, n equal to 0 হলে এটা আমার হবে না। Okay, there is another loop called the do while. The do while loop থেকে একটু ডিফারেন্ট। The do while loop general form হচ্ছে do, then statement of groups, then while. That means আমার এখানে যে কন্ডিশন গুলো, সেই কন্ডিশন গুলো লাস্টে চেক করা হচ্ছে যে এটা আমার কাজ করবে কি করবে না, প্রথমে আমার কাজটা করে নেওয়া হচ্ছে। This is less commonly used in the while loop or the for loop. Example একটা দেওয়া আছে এখানে, as you can see, int x equal to 5, x comma n equal to 5, x এর মান n নেওয়া হয়েছে, do n minus minus, অর্থাৎ আমার প্রথমেই n কে 1 কমিয়ে দেওয়া হয়েছে post decrement। যেহেতু আমি এখানে n equal to something লিখে নাই, অর্থাৎ কোনো কিছুকে n minus minus অ্যাসাইন করি নাই, যদি আমি অ্যাসাইন করতাম সে y equal to n minus minus, তাহলে y এর মান আমার আসতো প্রথমে 5, কিন্তু সেটা আমার অ্যাসাইনমেন্ট করা হয়নি, তার মানে n কে জাস্ট 1 আমার কমিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা পোস্ট ডিক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট যাই ব্যবহার করি, এই ক্ষেত্রে সেটা ইকুইভ্যালেন্ট হবে, অর্থাৎ we could have used minus minus n also, এটা ইউজ করলে যা হতো, কারণ স্টেটমেন্ট শেষ হয়ে গেছে, এখানেও তাই হচ্ছে। তাহলে আমার n এর মান 5 থেকে আমি কমিয়ে 4 করেছি এবং x এর মান আমি প্রথমে 5 রেখেছিলাম, তাহলে
আমার এখানে গুণ হচ্ছে 5, এটার মানে হচ্ছে গিয়ে x হচ্ছে গিয়ে 5 into 4, x equal to, as you can see, this is equal to x equal to x times n, x times, that is কি হচ্ছে এখানে x এর মান হচ্ছে 5, this is my x, কারণ n এর মান 5, আর প্রথমে x এর মান 5 নেওয়া হয়েছে আর n এর মান কমিয়ে 4 করা হয়েছে, তাহলে 5 into 4 20 আসছে। এভাবে আমি ডু while লুপে চেক করব কন্ডিশনটা লাস্টে গিয়ে। লাস্টে এই কন্ডিশন সত্য যে n এর মান 0 বা 0 চেয়ে বড়, সেই কন্ডিশন সত্য, সুতরাং আরেকবার আমার এটা কাজ করবে। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত ডু while লুপ উইল রান। যখন n এর মান 0 চেয়ে কমে যাবে তখন আর এই ডু লুপে এইখানে ব্যাক করবে না। এই ডু while লুপ এবং while লুপের মধ্যে পার্থক্য হচ্ছে while লুপের প্রথমে কন্ডিশন চেক করা হয়, ডু while লুপের পরের কন্ডিশন চেক করা হয়। আপনাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এই কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ অলমোস্ট ডান, এখানে আমাদের প্রায় শেষ। স্যার ডু while লুপের যে while শেষে দিলাম এখানে কি গ্রেটার দেন ইকুয়াল 0 হবে স্যার? একটু জোরে, আপনার ভলিউম একটু কম আছে, একটু জোরে বলুন প্লিজ। স্যার এই যে while এর ভিতরে যে আমরা কন্ডিশন দিলাম শেষে হ্যাঁ গ্রেটার হ্যাঁ দেন এবং ইকুয়াল, তাহলে এখানে দুটি চিহ্ন হবে, গ্রেটার দেন এবং ইকুয়াল 0। আচ্ছা, থ্যাংক ইউ। গ্রেটার দেন ইকুয়াল এর অর্থ হচ্ছে গিয়ে n গ্রেটার দেন 0 অর n ইকুয়াল 0। এখানে a ইকুয়াল অর্থ অ্যাসাইনমেন্ট না, n greater than 0 or n equal 0, যে কোনোটা if any one is true, if any one of these is true, of these is true, that is n greater than 0 or n equal to 0, then the statement is true. It is a true statement, it's not a false statement. ঠিক আছে? জি স্যার। Okay. ওকে All স্যার, right, let's move on to the next. It's very simple, very simple. Break and continue statement. এটা আমার কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে আমি ব্রাঞ্চিং করা যায়। এক্সাম্পল কি? খুব সহজ এক্সাম্পল। ইনক্লুড স্ট্রিম ডট এইচ, এখানে আমি আইওস্ট্রিম ইউজ করি নাই, কিন্তু স্ট্রিম ডট এইচ আছে। Let's see. Main জাতীয় ফাংশন নাম্বার ইকুয়াল টু 0, টিচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার মানকে অ্যাসাইন করা হচ্ছে 0 তে, অর্থাৎ নাম্বারের মান 0 এই জায়গাতে। নাম্বার ইজ অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল, নাম্বার একটা ভ্যারিয়েবল আমি ডিফাইন করেছি, নাম্বার না লিখে আমি নাম্বার বা অন্য কিছু লিখতে পারতাম, নাম্বার লিখতে পারতাম, whatever, doesn't matter, it's not a protected word, so number equal to 0. Then while cin goes to number, that means cin এর অর্থ হচ্ছে আমি কিবোর্ড দিয়ে যা ইনপুট দিব সেইটা নাম্বারের মধ্যে যাবে। এখানে দেখেন এই গ্রেটার দেন এর ফ্লোটা হচ্ছে সিন থেকে নাম্বারের দিকে, অর্থাৎ আমার ডেটার ফ্লো হবে কিবোর্ড থেকে নাম্বারের মধ্যে। কিবোর্ড হচ্ছে কি ইনপুট ডিভাইস, সেখান থেকে নাম্বারের মধ্যে যাবে। ঠিক আছে? সি আউটে কি ছিল? প্রোগ্রাম থেকে আউটপুটে, অর্থাৎ আমার স্ক্রিনের মধ্যে আসবে। আর সিন হচ্ছে গিয়ে আমার ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ড, সেখান থেকে প্রোগ্রামের মধ্যে যাবে। জাস্ট অপোজিট, প্রোগ্রাম থেকে আউটপুট ডিভাইস না হয় ইনপুট ডিভাইস থেকে প্রোগ্রাম। am I being clear? আমি কি বলতে পেরেছি ঠিক মতো? হ্যালো, ইয়েস স্যার, আরেকবার বললাম। পার্থক্য আমার ডেটার ফ্লোটা এই লেস দেন আর গ্রেটার দেন এর যে সিম্বল, সেই সিম্বল দিয়ে বোঝা যায় খুব সহজে। এটা মনে রাখার জন্য খুব সহজ জিনিস। সি আউটে ছিল, as you can see, সি আউটে এরকম আমার চিহ্ন ছিল, আমি লেট মি রাইট ইট ডাউন হিয়ার। সি আউটে এরকম ছিল, এই যে সি আউটটা আছে, সি আউটে ছিল নাম্বার থেকে, অর্থাৎ এখানে যা আছে তা থেকে প্রোগ্রাম থেকে আউটপুট ডিভাইসে যাবে, সি আউট, এবং সেজন্য এই দিকে ডেটার ফ্লো ছিল। এই তীর চিহ্ন তো নয়, এটা লেস দেন সিম্বল থেকে বোঝা যাচ্ছে যে প্রোগ্রাম থেকে আউটপুট ডিভাইসে যাবে।
এখানেও তাই, নাম্বার যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবল ভ্যালুটা আউটপুট ডিভাইসে যাবে। আর এই জিনিসটা অর্থ হচ্ছে গিয়ে এন্ড লাইনের মতো নিউ লাইনের কমান্ড ব্যাকস্ল্যাশ এন, এই যে ব্যাকস্ল্যাশ এন এটা হচ্ছে নিউ লাইন কমান্ড। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু NL or backslash n, the same new line command, new line command. They are the same. So cout এ প্রোগ্রাম থেকে আউটপুট ডিভাইসে যাচ্ছে, আর cin এ ইনপুট ডিভাইস দ্যাটস মাই কিবোর্ড থেকে প্রোগ্রামের মধ্যে নাম্বার ভ্যালুর মধ্যে যাচ্ছে। নাম্বার যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবল ভ্যালু গ্রহণ করছে কিবোর্ড থেকে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার, ওকে স্যার। okay. Now we check the condition. If number is less than 0, break. That means আমি while এ এখানে সিন নাম্বার, অর্থাৎ আমি যদি নাম্বারটা ইনপুট দিয়ে থাকি সেটা যদি 0 চেয়ে ছোট নাম্বার দিয়ে থাকি, 0 চেয়ে ছোট নাম্বার দিয়ে থাকি, তাহলে লুপ থেকে বেরিয়ে যাবে, while লুপে থাকবে না। যে while লুপ এখানে শুরু হয়েছে আর while লুপ এখানে শেষ হয়েছে, ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, যদি ছোট দিয়ে থাকে তাহলে লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ আমার কিছু করবে না। যদি না হয়ে থাকে তাহলে আরো নিচের দিকে যাবে। So if it ends at the semicolon, if ends, if যে আছে ifটা ব্রেকে if কন্ডিশনটা সেমিকোলনে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি এটা সত্য হয়ে থাকে, আমি নেগেটিভ নাম্বার পুট করে থাকি, তাহলে আর কিছুই করবে না। দেন উই পুট cout, অর্থাৎ নাম্বারকে আমি আউটপুটে দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি, এবং আমি একটা নতুন লাইন তৈরি করতেছি। Then we want to sum up all even numbers, counts total number, রেড, অর্থাৎ কয়টা নাম্বার আমি দিয়েছি সেটা কাউন্ট করবে, এবং কতগুলো নাম্বার আমি দিচ্ছি সেটার মধ্যে ইভেন নাম্বার গুলোকে সে যোগ করবে। দিস ইজ দ্য আইডিয়া। আমি এই প্রোগ্রামে এটা করতে চাই, ইভেন নাম্বার গুলোকে যোগ করবে এবং কতগুলো নাম্বার আমি দিচ্ছি সেগুলো দেখাবে। যদি অড নাম্বার ইনপুট করে থাকে, অর্থাৎ আমি যদি আমার কিবোর্ড থেকে 5 ইনপুট করে থাকি, তাহলে সে যোগ করবে না। ঠিক আছে, একটু জটিল মনে হতে পারে, কিন্তু খুব সহজ এটা ইমপ্লিমেন্ট করা যায়। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি শোনা যায়। জি স্যার। ওকে, সো সাম করার জন্য আমার একটা সাম লাগবে, কারণ আমি সাম কে আউটপুট দিতে চাই, সাম করতে চাই। তো সাম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা ইন্টিজার ভ্যারিয়েবল হবে। টোটাল আমার হচ্ছে কি কতগুলো সংখ্যা আমি দিয়েছি সেই সংখ্যাগুলোর আমার জানতে হলে টোটাল লাগবে। তো ওকে, টোটাল আমি এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। লেট মি সি, ইয়া, সো ফর সাম ইকুয়াল টু টোটাল ইকুয়াল টু 0। সো এখানে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি যে দুইটা ভ্যারিয়েবল একত্রে কিভাবে অ্যাসাইন করা যায়। সাম ইকুয়াল টু টোটাল ইকুয়াল টু 0, সামের মানও 0, টোটালের মানও 0। দেন cin is greater than নাম্বার, cin কে আমি নাম্বারে পুট করছি। প্রত্যেক ক্ষেত্রে ফর লুপের মধ্যে প্রোগ্রামটা আটকে থাকবে যতক্ষণ আমি নতুন নাম্বার পুট করি। যদি পুট করি তাহলে নাম্বারের মধ্যে ঢুকতেছে, দেন টোটাল প্লাস প্লাস, যতক্ষণ আমি ঢুকাবো, যতক্ষণ আমি এন্টার করবো, ততক্ষণ মতো ফর লুপটা রান করবে। টোটাল প্লাস প্লাস এর অর্থ হচ্ছে টোটালকে লাস্টে গিয়ে টোটালকে এক করে বাড়া। তো কিভাবে কাজটা করছে দেখি। ফর সাম ইকুয়াল টোটাল ইকুয়াল টু 0, আমি নাম্বার ইনপুট করলাম। এখন আমি চেক করবে যে নাম্বারটা 2 দিয়ে বিভাজ্য কিনা। যদি নাম্বার 2 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই অপারেটর, যেটা পার্সেন্টেজ সিম্বল দেওয়া আছে, রিমাইন্ডার অপারেটর বলে, এই রিমাইন্ডার অপারেটরের যে ফলাফল তা 0 হবে, কারণ 2 দিয়ে বিভাজ্যের পরে ভাগশেষ হয় 0। ঠিক আছে, দিস কল রিমাইন্ডার অপারেটর। রিমাইন্ডার অপারেটরের বা মডুলার অপারেটর বলে, এটার মানে হচ্ছে কি ভাগশেষ দেয়, gives a remainder। রিমাইন্ডার মানে ভাগশেষ। যদি 0 হয় তাহলে এই ইফ কন্ডিশন সত্য হবে না। ঠিক আছে, যদি ইফ কন্ডিশন সত্য না হয় তাহলে কন্টিনিউ করবে না। আর যদি 1 হয়ে থাকে তাহলে ইফ কন্ডিশন সত্য হবে, তার মানে রিমাইন্ডার বা ভাগশেষ যদি 1 হয়ে থাকে তাহলে কন্ডিশন সত্য হবে, এবং সেই ক্ষেত্রে আমার নিচে যাবে। ওকে, কন্ডিশন সত্য হয় কন্টিনিউ করবে, অর্থাৎ নিচের দিকে যাবে। সো নিচে কি বলা হচ্ছে, সাম প্লাস ইকুয়াল টু নাম্বার, অর্থাৎ সামের মান যে 0 ছিল তার সাথে যে নাম্বারটা আমি যোগ করলাম, যে নাম্বারটা
বিজোড় বা অড সেটা আমি চেক করলাম, সেইটা সামের সাথে যোগ হবে। তাহলে প্রথমে আমি যদি ইনপুট করি ধরেন 5, তাহলে এই ক্ষেত্রে সামের মান কত হবে? 0 + 5 = 5। আমার মিড ক্লিয়ার? বোঝা গেছে এটা? যদি না বুঝে থাকে, আই ক্যান রিপিট সাম অফ দ্য পার্টস, অথবা পুরোটা। ঠিক কি আছে করলাম স্যার। আমি ওয়াই সিন ইজ গ্রেটার দ্যান নাম্বার, অর্থাৎ আমি নাম্বারের মধ্যে ভ্যালু পুট করছি। যদি নাম্বার লেস দেন 0 হয়, নেগেটিভ ভ্যালু পুট করি, আমার কিছুই হবে না, আমাকে ব্রেক করে বেরিয়ে যাবে, আমার এই প্রোগ্রাম এই অংশ থেকে রান করবে না। হ্যাঁ, মানে মেইন থেকে বেরিয়ে যাবে, রান করবে না। তারপরে আমি দেখাচ্ছি নাম্বারটাকে আউটপুট করে, এখানে আমি আউটপুট করে দেখাচ্ছি এই জায়গায় নাম্বারের ভ্যালু কত। তারপরে আমি দুটো লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা সাম একটা টোটাল। সামের মধ্যে সাম রাখবো, টোটালের মধ্যে কয়টা সংখ্যা সেটা যোগ করব। ওকে, এরপরে ফর লুপ করা হয়েছে, ফর লুপের মধ্যে এই যে সিন গোস টু নাম্বার, অর্থাৎ আবার নাম্বারের মধ্যে ভ্যালু পুট করা হচ্ছে। পুট করে আমি দেখতেছি নাম্বারটা অড কিনা, রিমাইন্ডার অপারেটর দেখছি ভাগশেষ 1 হয় কিনা। যেহেতু সমান সমান সিম্বল মানে হচ্ছে ইকুয়াল টু 1, অর্থাৎ ভাগশেষ, এই ভাগশেষটা 1 কিনা, এটা সত্য কিনা। যদি 1 হয়ে থাকে তাহলে কন্টিনিউ করব, কন্টিনিউ করে আমি যোগ করব। আর যদি 1 না হয়ে থাকে তাহলে আমার এখানে কন্টিনিউ করবে না। ওকে, ঠিক আছে, কন্টিনিউ না করে এই যে যোগ করবে না। তো যখন কন্টিনিউ করব তখন এই জিনিসটা হবে সাম প্লাস ইকুয়াল টু নাম্বার হবে। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ এই কন্টিনিউ করে এখানে আসবে না, আবার উপরে চলে যাবে। উপরে চলে গিয়ে অপারেশন আবার ওয়াইল এর মধ্যে আসবে, তখন আমি আবার একটা নাম্বার পুট করলে সেটা চেক করবে নেগেটিভ কিনা, নেগেটিভ করলে ব্রেক, কাজ শেষ। আর নেগেটিভ না হলে চেক করবে এটা অড কিনা। যদি অড হয় তাহলে যোগ করবে, না হলে যোগ করবে না। ওকে, এই যে ফর লুপের মধ্যে আমি অনেকগুলো নাম্বার পুট করতেছি, কিন্তু প্রত্যেকবারে যে কটা নাম্বার পুট করছি এক করে টোটাল বাড়তেছে। তাহলে টোটাল হচ্ছে কি আমি কয়টা নাম্বার পুট করছি সেটা। সুতরাং আমি এখানে টোটাল কয়টা নাম্বার ব্যবহার করেছি সেটা আমার যোগ হয়ে যাচ্ছে, আমার সেটা কাউন্ট করা হচ্ছে কতবার আমার এই জিনিসটা করা হচ্ছে। এইভাবে আমি টোটাল নাম্বার অফ ইনপুট কাউন্ট করতেছি এবং শুধুমাত্র নেগেটিভ নাম্বার গুলো যোগ করতেছি। একটু জটিল হতে পারে, কিন্তু আসলে কাজটা খুব সহজ। আমি কি এটা আলোচনা করতে পেরেছি? জি স্যার। হ্যালো, তাহলে আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্টে। ব্রেক স্টেটমেন্টে হচ্ছে গিয়ে আমার প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে, আর কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আমার পরবর্তী স্টেপে যাবে, সেটাই। যাই হোক, আমরা এরপরে ক্লাসে চলে যাবো একটু পরে। কন্ডিশনাল ব্রাঞ্চিং আছে, ইফ এলস। There are two general forms of conditional branching, if else এবং switch. if স্টেটমেন্ট আমরা একটু আগে ব্যবহার দেখেছি, আমরা if else স্টেটমেন্টের ব্যবহারটা দেখি। জেনারেল ফরম্যাট হচ্ছে যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্টের গ্রুপ কাজ করবে, অথবা যদি কন্ডিশন সত্য না হয় তাহলে এই পরবর্তী স্টেটমেন্টের উপর অথবা গ্রুপ অফ স্টেটমেন্টস কাজ করবে। যদি প্রথমটা কাজ করে ফেলে দ্বিতীয়টা কাজ করবে না, অর্থাৎ এলস আর যাবেই না। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আর যে প্রথমটা অসত্য হয় তাহলেই শুধুমাত্র এলস এ যাবে। এক্সাম্পল দিই, খুব সহজ এক্সাম্পল। ইন্টিজার n, ইন্ট n মানে হচ্ছে n কে ডিক্লেয়ার করলাম ইন্টিজার হিসেবে, তারপরে ফর লুপ ব্যবহার করছি, n এর মান প্রথমে 5 নিলাম, যতক্ষণ পর্যন্ত n 15 বা 15 হচ্ছে কম ততক্ষণ পর্যন্ত লুপটা রান করবে। প্রত্যেকবার রান করার পরে n এর মান 1 করে বাড়বে, পোস্ট ইনক্রিমেন্ট n প্লাস প্লাস হবে। n এর মান 5 আছে, n 15 বা 15 হচ্ছে ছোট আছে, 5 15 বা 15 হচ্ছে ছোট, সুতরাং মধ্যে ঢুকবে লুপের মধ্যে দেখা হচ্ছে if n রিমাইন্ডার 2 equal to 0, তার মানে n 2 দিয়ে বিভাজ্য, ভাগশেষ নাই, তাহলে লিখবে সি আউট করবে n is even। ওকে, n লাইন আর নতুন লাইনে যাবে। ঠিক আছে? হ্যালো হ্যালো, ঠিক আছে স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, ঠিক আছে স্যার। আমি কতগুলো সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মানে আপনার ইচ্ছা করলে, যেহেতু আমি দিয়ে দেবো, আপনার ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারেন ভবিষ্যতে ছাত্রদের জন্য। হ্যাঁ, if else n remainder 3 equal to 0, তার মানে 3 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে সি আউট করবে, কম্পিউটার স্ক্রিনে দেখাবে n is divisible by 3। else if মানে যদি এটাও সত্য না হয়ে থাকে তাহলে 5 দিয়ে বিভাজ্য কিনা দেখবে। 4 দিয়ে বিভাজ্য দেখছি না কেন? কারণ 4 দিয়ে বিভাজ্য হলে 2 দিয়ে বিভাজ্য হবে।
সুতরাং সেটা দেখার প্রয়োজন নাই। Else if n divisible by 5, n remainder 5 equal to 0, n is divisible by 5, else if তার পরবর্তী যে আমার প্রাইম নাম্বার আছে মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যাতে ভাগ করতেছি। if n divisible by 7, মানে n remainder 7 equal to 0, n divisible by 7, তার পরবর্তী হচ্ছে কি আমার 11, এগুলোই করা হয়েছে। হ্যাঁ, তারপরে আমি শেষ করে দিচ্ছি n is divisible by 13 দ্বারা। কারণ কি, এটার উদ্দেশ্য কি, কেন আমি 17 পর্যন্ত যাই নাই, কেন আমি এর পরবর্তী যে মৌলিক সংখ্যা 23 পর্যন্ত যাই নাই, 19 যাই নাই কেন? কন্ডিশন কন্ডিশন 15 পর্যন্ত। 15 আছে স্যার, ছোট 15 আছে। condition। এক্স্যাক্টলি, কারণ আমার 15 বা 15 সমান বা 15 ছোট হতে হবে, এর মধ্যে এই কটাই আমার মৌলিক সংখ্যা আছে, সুতরাং এখানে আসবেই না। ঠিক আছে, সুতরাং আমার এখানে এগুলোই সম্ভব, অর্থাৎ আমি দেখে যাচ্ছি কোন কোন জিনিস দিয়ে বিভাজ্য, কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য, সেগুলো আমি দেখতেছি। 3, 5, 7, 11, 13। সুতরাং আমার এলস ইফ এবং ইলস এর ব্যবহার আমরা দেখলাম, আশা করি বোঝা গেছে, খুব সহজ জিনিস, কঠিন কিছু না। We can also do a switch statement, অর্থাৎ আমার একটা এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে একরকম করবে, আর অন্য এক্সপ্রেশন সত্য হলে অন্য জায়গায় যাবে। এরকম অনেকগুলো এক্সপ্রেশন আমি চেক করতে পারি সুইচের মাধ্যমে। জেনারেল ফরম্যাট সুইচ, তারপরে এক্সপ্রেশন থাকবে, তারপরে আমার বিভিন্ন কেসেস থাকবে। এক্সাম্পল হচ্ছে, একটা এক্সাম্পল হচ্ছে সুইচ, তারপরে ভ্যারিয়েবল দেওয়া থাকবে, কেস, কনস্ট্যান্ট, তারপর স্টেটমেন্ট, ডিফল্ট, তারপর স্টেটমেন্ট। কেস আমি একাধিক লিখতে পারি, কিন্তু এখানে আমার একটু মনে রাখতে হবে যে নোটেশনটা একটু ডিফারেন্ট। সুইচের পরে আমার ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তার মধ্যে ভ্যারিয়েবল থাকবে, অর্থাৎ যেটা চেক করবে সেই চেক করা জিনিসটা থাকবে, তারপর আমার কেস থাকবে, তারপর আমার কনস্ট্যান্ট, তারপর আমার কোলন থাকবে, তারপর আমার স্টেটমেন্ট থাকবে, এবং স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট গুলো থাকতে পারে, একাধিক স্টেটমেন্ট গ্রুপ করতে পারি, তারপর আমার সেমিকোলন দিয়ে শেষ হবে। আর যদি কোনোটা সত্য না হয়, কোনোটা যদি না ম্যাচ করে, তাহলে ডিফল্ট একটা জিনিস থাকে। আমি এক্সাম্পল দেব, খুব সহজ এক্সাম্পল, সেখানে বোঝা যাবে। সুইচ এর মাধ্যমে আমরা একাধিক জিনিস এভাবে চেক করতে পারি, এলসিফ এর মাধ্যমে করতে পারি, কিন্তু এলসিফ এর মাধ্যমে করাটা একটু জটিল হয়ে যায় সুইচের মাধ্যমে করা। এক্সাম্পল হচ্ছে সুইচ বেটি। A switch statement allows a single variable to be compared with several possible constants. অর্থাৎ সিঙ্গেল ভ্যারিয়েবলের মান 1 না 2 না 3 এগুলো আমরা চেক করতে পারি, মানে অন্যান্য কনস্ট্যান্টের সাথে কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, এবং সেটা আমরা একের পর এক করে করতে পারি। এবং যেহেতু সুইচ স্টেটমেন্ট আছে, আমার একাধিক জিনিস সত্য হতে পারে। ওকে, লেট মি সি। এলসিপি থাকলে সেটা হতো না, এলসিপি থাকলে এখান থেকে বেরিয়ে আসতো। আমি পার্থক্যটা বলে দিচ্ছি। ধরা যাক আমার এইখানে n is divisible by 3, হ্যাঁ, এইখানে আসলো এমন হতে পারে যে n is also divisible by 5 বা n is also divisible by 2। যদি 2 হতো তাহলে এখানে শেষ হয়ে যেত। হ্যাঁ, অর্থাৎ if this is true, তাহলে অন্যগুলো আমার চেক করতে হয়, অর্থাৎ এলসিপি যেতই না। কিন্তু সুইচে সেটা করা যায়, সুইচে আমার বিভিন্ন কম্পেয়ার করা যায়। পার্থক্য আমি বলতে পেরেছি যে ইফ এবং সুইচের মধ্যে পার্থক্য কি, মানে these are some of the questions that the students could be asked. পরীক্ষায় স্টুডেন্টকে জিজ্ঞেস করা যেতে পারে যে এইগুলোর মধ্যে পার্থক্য কি, ফর ও ওয়াইল এর মধ্যে পার্থক্য কি, ওয়াইল এবং ডু ওয়াইল এর পার্থক্য কি, হ্যাঁ, সুইচ ইফ এলস ইফ এর মধ্যে পার্থক্য কি। যেহেতু থিওরিটিক্যাল পার্ট আছে, সেহেতু এই প্রশ্নগুলো করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? আমি কি বলতে পেরেছি সুইচ এবং এলস এর মধ্যে পার্থক্য কি? ইফ এলস ইফ হচ্ছে গিয়ে আমার একটা সত্য হলে বাকিগুলো দেখে না। ওকে, ইলস এলস ইফ, মানে এটা ইফ সত্য হলে আর বাকিগুলো দেখবে না। হ্যাঁ, মানে যদি আমি 10 দিতাম তাহলে এই যে n is divisible by n is even, এটা বলেই শেষ হয়ে যেত। আর সুইচে সেটা হতো না, সুইচে আমার অন্যান্য দেখতে পারতো। কি কি আছে দেখি। A constant cannot appear more than one. There can only be one default expression. Permits efficient selection from among a set of variables. এই হচ্ছে সুইচের বৈশিষ্ট্য। স্যাম্পল কি আছে, সুইচ বেটি, বেটি ইজ এ ভ্যারিয়েবল, বেটির মান দিতে পারি আমি। যদি বেটি সমান সমান 1 হয়ে থাকে, তাহলে বেটি ইকুয়াল টু 1 এটা আমার আউটপুট হিসেবে দেখাবে। এবং সেক্ষেত্রে আমার যে এন লাইন করার জন্য আমি এখানে ইচ্ছা করলে এন লাইন লিখতে পারতাম, এন লাইন না লিখে ব্যাকস্ল্যাশ এন দিয়েও আমার এক্সপ্রেশনটা করা যায়, মানে নতুন লাইন পাওয়া যায়। কেস 2,
অর্থাৎ সেকেন্ড কেসে বেটির মান যদি 2 হয়ে থাকে তাহলে এটা সত্য হবে এবং সেক্ষেত্রে আমার এটা দেখাবে ব্রেক। ব্রেক মানে আমার এখান থেকে বেরিয়ে আসবে। কেস 3 অর্থাৎ আমার বেটি ইকুয়াল টু 2 হলে এখান থেকে বেরিয়ে আসবে। কেস 3 বেটি ইকুয়াল টু 3 এটা হলে এই সি আউট দেখাবে, ব্রেক হয়ে বেরিয়ে আসবে। ডিফল্ট অর্থাৎ এই কোনটা যদি সত্য না হয় তাহলে নট শিওর, মানে কিছু একটা লিখেছি আর কি। বেটি 1 না, বেটি 2 না, বেটি 3 না, কোনটাই মান সত্য না। বেটি ইজ 1 then the two lines are printed, অর্থাৎ বেটি যদি 1 হয়ে থাকে তাহলে বেটি ইকুয়াল টু 1 আর বেটি টু 2 এই দুটো প্রিন্ট করে থাকে। কেন এই দুটো প্রিন্ট হয়? তার কারণ আমি এখানে কোনো ব্রেক দিই নাই। সুইচের সাথে ব্রেক ইউজ করতে হয়, রিমেম্বার সুইচের সাথে ব্রেক স্টেটমেন্ট আছে, সুইচ স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট। যাক, ইফ এলস সুইচের ব্রেক ইউজ করতে হয়। ব্রেক না ইউজ করলেও চলে, কিন্তু ব্রেক যদি ইউজ করি তাহলে এখান থেকে বেরিয়ে আসবে, পরবর্তী যাবে না, অর্থাৎ পরেরটা কম্পেয়ার করবে না। ওকে, আমি এখানে কেস ইকুয়াল টু 1 বেটি ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এটা সত্য, অথবা বেটি ইকুয়াল টু 2 এখানে এসে যাবে, বেটি ইকুয়াল টু 2 দিয়ে চেক করবে। এই বেটি ইজ 2 দেন অনলি ওয়ান লাইন ইজ প্রিন্টেড, মানে বেটি 1 হলে এটা তো আছেই, তারপরে এটাও সত্য, এটাও চেক করবে, কারণ ব্রেক করা হয় নাই। if beti is equal to 3 then one line is printed. If beti does not equal to 1 2 or 3 not should is printed. This is the idea. ব্রেক না থাকলে পরবর্তীতে যাবে সে, ঠিক আছে? হ্যালো, স্যার ঠিক আছে স্যার। হ্যালো, ঠিক আছে, আশা করি ঠিক আছে, আশা করি ঠিক আছে। হোয়াটএভার স্যার এরকম প্যাকেজ নেওয়া যাবে, তার কি কোনো লিমিট আছে? লিমিট তো আমি জানি না, লিমিট নাই, আমার জানার মতো লিমিট নাই, তবে এত বেশি কেস নেওয়াটা এফিশিয়েন্ট হবে না, সেক্ষেত্রে আমার গ্রুপিং করাটাই বেটার হবে। কারণ একবার বারবার লেখার ব্যাপার আছে, তখন আমি লুপ দিয়ে করলে সেটা বেটার হবে। অলরাইট, নাও কামস দ্য থিং কল্ড অ্যারে। যদি আমার একই রকম অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, আমি প্রত্যেকটাকে আলাদাভাবে ডিফাইন না করে একই নামের সাথে ইন্ডেক্স যোগ করে ডিফাইন করতে পারি। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল, যদি আমার ক্লাসে 10 জন ছেলে থাকে, আমি বলতে পারি বয় 1 বয় 2 বয় 3 বয় 4, এই করে বয় 10 পর্যন্ত 10 জন ছেলের নাম বলতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি এ হচ্ছে 1 নম্বর ছেলে, 2 নম্বর ছেলে, 3 নম্বর ছেলে, 4 নম্বর ছেলে। প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, তাহলে বয় 1 এর মধ্যে ওই ছেলের নাম থাকবে, বয় 2 এর মধ্যে দ্বিতীয় ছেলের নাম থাকবে, বয় 3 এর মধ্যে তৃতীয় ছেলের নাম থাকবে, এবং আমি এই পুরা 10 জন ছেলের নামকেই একটা ভ্যারিয়েবল বয়েজ নেম দ্বারা প্রকাশ করতে পারি। তা বয়েজ নেমের যে 1 নম্বর এলিমেন্ট হবে সেটা হবে বয় 1 এর নাম, বয়েজ নেমের 2 নম্বর এলিমেন্ট হবে বয় 2 এর নাম, বয়েজ নেমের 3 নম্বর এলিমেন্ট বয় 3 এর নাম, এরকম। অর্থাৎ আমি অনেকগুলো ভ্যারিয়েবলের নাম ব্যবহার না করে একটা নাম ব্যবহার করছি, কিন্তু আমি ইন্ডেক্স আকারে ব্র্যাকেটের মধ্যে সংখ্যা দ্বারা ওই ভ্যারিয়েবল গুলা আইডেন্টিফাই করতে পারছি, এটাকে বলে অ্যারে। আমি ক্লিয়ার? আমি কি বলতে পেরেছি অ্যারে কাকে বলে? জি স্যার। Arrays are data type that consist of homogeneous elements stored in a contiguous memory block. Array যখন আমি ডিক্লেয়ার করছি তখন কম্পিউটার একটা পর একটা মেমরি ব্লকে ফিজিক্যালি হার্ড ড্রাইভের মধ্যে অথবা পেন ড্রাইভের মধ্যে wherever we store it, একটা পর একটা contiguous memory ব্লকে এই ভ্যালুগুলো পুট করে থাকে। And k element one dimensional array of element type in C++ the contiguous block of size with size k into size of element. আচ্ছা, এর অর্থ কি একটু বোঝানো দরকার। আমার অ্যারের নাম হচ্ছে গিয়ে আচ্ছা, অ্যারের টাইপ হচ্ছে কি এলিমেন্ট টাইপ। আমি এখানে ইচ্ছা করলে ইন্টিজার লিখতে পারতাম। এক্সাম্পল হচ্ছে কি আমি লিখতে পারতাম যে ইন্টিজার টাইপ অথবা ফ্লোট টাইপ ইত্যাদি। হ্যাঁ, এই যে টাইপ আমার বিভিন্ন রকম টাইপ আছে। তাহলে এই অ্যারের যে সাইজ হবে সেটা হবে গিয়ে এই প্রতিটা ইন্টিজারের জন্য যে সাইজ টাইমস কতগুলো এরকম এলিমেন্ট আছে ওই অ্যারের। ফর এক্সাম্পল, আমরা যদি 10 এলিমেন্ট ইন্টিজার অ্যারে হয়, এর সাইজ হচ্ছে গিয়ে
10 times size 1 integer. 1 integer মানে ইন্টিজারের জন্য মেমরি যে সাইজ সেটা, অর্থাৎ 10টা ইন্টিজারের সাইজের সমান হবে এই অ্যারের সাইজ। ঠিক আছে? হ্যালো, মেমোরিতে 10টা ইন্টিজারের যে সাইজ যতটুকু জায়গা থাকবে সেই জায়গা দিয়ে ওই অ্যারের সাইজটা হবে, সেই অ্যারে মেমোরি সাইজটা। There are several distinct limitations of arrays. Array bounds runs from 0 to k-1. This is important. বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম হয়, যেমন ফোরট্রানে 1 থেকে শুরু হয়, কিন্তু সি তে 0 থেকে শুরু হয়, অর্থাৎ আমার অ্যারের মান এ 0 থেকে শুরু হয়। এখানে দেখা যাচ্ছে অ্যারে আমার এ অ্যারে ডিক্লেয়ার করেছি, যার 10টা এলিমেন্টের অ্যারে হচ্ছে, এবং এটা ইন্টিজার অ্যারে, এ টাইপ ইন্টিজার, অর্থাৎ প্রতিটা এলিমেন্ট একটা ইন্টিজার, এবং প্রথম এলিমেন্টটা হচ্ছে গিয়ে জি শুনি নাই, আরেকবার বলুন প্লিজ। আচ্ছা, বলছি এটা ইট ইজ আর আমি অন্য কিছু লিখতে পারতাম। হ্যাঁ, আমি এ না লিখে কিছু লিখতে পারতাম, জি লিখতে পারতাম, হ্যাঁ, যে কোনো কিছু লিখতে পারতাম, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যেটা লিখতাম সেটাকে আমাকে কল করতে হতো। এখানে এখানে যদি জিজি লিখতাম তাহলে ওখানে জিজি লিখতে হতো। হ্যাঁ, মানে এটা নিজের মতো লেখা, এটা নিজের মতো লেখা যায়, খালি প্রোটেক্টেড ওয়ার্ড ছাড়া। ওকে, all array bounds run from 0 to k-1, কারণ আমার সাইজটা হচ্ছে k, তাহলে প্রথম এলিমেন্ট যদি 0 তম হয়ে থাকে তাহলে k তম এলিমেন্ট হবে k-1, ইন্টিজারের ওই ইনডেক্সে বলে k-1 হবে। The size must be a compile type constant, তার মানে এই সাইজটা cannot be changed. And there is a limitation, C এর limitation হচ্ছে যে variable size array is not defined in C. এটা একটা ঝামেলা আছে, মেমোরি অ্যালোকেশনের ঝামেলা থাকে, যে অ্যারে যখন ডিক্লেয়ার করি সাইজটা প্রথমেই বলে দিতে হয়। এটা একটা অন্য পদ্ধতি আছে যেটা চেঞ্জ করা যায়, নতুন করে ডিক্লারেশন বারবার করে চেঞ্জ করা যায়, কিন্তু নরমালি সি তে ভ্যারিয়েবল সাইজড অ্যারে ইজ নট ডিক্লেয়ার। অর্থাৎ সাইজের মানটা এখানে আমি ইচ্ছা করলে একটা ভ্যারিয়েবল লিখতে পারতাম। আমি যদি এরকম করতাম int সে sz equal to 10, 10, তারপরে ডিক্লারেশনের মধ্যে আমি যদি sz লিখতাম তাহলে হতো না, যদিও sz এর মান 10, যদিও sz এর মান 10, কিন্তু যেহেতু sz একটা ভ্যারিয়েবল, এই অ্যারে ডিক্লারেশনে আমি মাঝখানে ডিক্লারেশনের মধ্যে সাইজটা sz লিখলে হতো না। এটা একটা ভুল, কমন ভুল, যেটা অনেকেই করে থাকে। ওকে, ঠিক আছে। হ্যালো, তাহলে স্যার আমরা যখন হচ্ছে যে সাপোজ যে কোনো একটা রেজাল্ট প্রসেস করব, যে কতজন স্টুডেন্ট আছে আমি জানি না, সেখানে 500 বা 700 স্টুডেন্ট থাকতে পারে, তাহলে সেখানে তো নির্দিষ্ট করে তো আমি জানতে পারছি না যে কতজন স্টুডেন্ট আছে। এক্স্যাক্টলি, আপনি তাহলে কি ম্যাক্সিমাম ওই পসিবলটা নেবেন, ম্যাক্সিমাম পসিবলটা নিয়ে কাজ করুন, এটা সি এর একটা লিমিটেশন। সি তে মনে হয় সি প্লাস প্লাস লিমিটেশন না সি এর লিমিটেশন? সি এর লিমিটেশন সি প্লাস প্লাসও আছে, এটা দূর করার একটা পদ্ধতি আছে, অন্য একটা কমান্ড ব্যবহার করে এটা দূর করা যেতে পারে, কিন্তু সেটা নরমাল না। নরমাল যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস এটা না, এই লিমিটেশনটা আমাদের মনে রাখতে হবে। আমাদের নরমাল যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসে ভ্যারিয়েবল সাইজ অ্যারে ডিক্লেয়ার করা যায় না। আচ্ছা, এটা একটা ওয়ে অ্যারাউন্ড, ওয়ার্ক অ্যারাউন্ড আছে, সহজে করা যায় না, ওয়ার্ক অ্যারাউন্ড এর মাধ্যমে করতে হয়। ইউ ক্যান চেক, আপনারা দেখতে পারেন যে ওয়ার্ক অ্যারাউন্ডটা কি, আমি বলতে পারি কিন্তু আপাতত বলছি না। আমার আপাতত লক্ষ্য বিষয় হচ্ছে যে অ্যারে ডিক্লারেশনে কনস্ট্যান্ট সাইজটা বলতে হবে, কনস্ট্যান্ট সাইজ। ঠিক আছে, এই প্রবলেম হয় যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম রান করি, আমরা বিভিন্ন রিসার্চের কাজে, তখন আমাদের ম্যাক্সিমাম সাইজটা নিয়ে কাজ করতে হয়, ইটস ভেরি নট ভেরি ইউজফুল, তখন আমাদের অন্য পদ্ধতি ব্যবহার করতে হয়। ওকে, ওকে, size cannot vary at runtime, runtime ভ্যারি করতে পারে না। No range checking performed at runtime, এটা একটা প্রবলেম আছে অ্যারে ব্যবহার করতে গেলে।
আমার মাঝে মাঝে এরর হয় যে আমি অ্যারের যে কল করেছি, যেমন ধরেন আমি এখানে কল করলাম 10 না করে আমি যদি 100 করতাম, বা ধরেন 11 করতাম, 11 যদি করতাম, তাহলে কিন্তু ওই ফর লুপটা কাজ করতো, ফর লুপের মধ্যে ঢুকতো। অ্যারে 11তম এলিমেন্ট অর্থাৎ G10 কিন্তু ডিক্লেয়ার্ড না, তাহলে কি করতো, কম্পিউটারের মেমোরি অ্যালোকেশনের প্রবলেম হতো, সে ভুলভাল জায়গায় লিখে আসতো। ওকে, নরমালি কন্টিনিউয়াস শেষ যে পজিশন তারপরেই লিখে থাকে, কিন্তু সেটা আসলে মানে গ্যারান্টিড না, এই লেখাটা সঠিক লেখা না। সুতরাং আমার এখানে যে রান টাইমে চেক করা হচ্ছে যে আসলে 10 পর্যন্ত যাচ্ছে কিনা, এর বেশি যাচ্ছে কিনা, সেটা আসলে চেক করা হয় না। তাহলে এখানে একটা প্রবলেম রয়ে যায়, রান টাইমে চেক না করেই কম্পিউটার কাজটা করতে থাকে, যদিও অ্যারের 10তম এলিমেন্টের পরে, মানে এখানে তো 9 হবে, হ্যাঁ 10তম এলিমেন্টের পরে, এখানে লেস দেন ইকুয়াল দেওয়া আছে, 10তম এলিমেন্টের পরে সেটা নাই, অ্যারে ডিক্লেয়ার না। সেখানে কি কাজ করা হচ্ছে, ইকুয়ালটা কি হবে না তাহলে স্যার 0 থেকে 9 পর্যন্ত আমি যাবে? বলে দিচ্ছি কেন হবে, আমি বলে দিচ্ছি। int I equal to 0, I এর মান কত 0 নেওয়া হয়েছে, তারপর I is less than 10, ওকে, দেন I প্লাস প্লাস। তাহলে আমি কি করতেছি, এখানে জাস্ট অ্যারের 0তম এলিমেন্ট থেকে 9তম এলিমেন্ট, মানে আমার প্রথম 10টা এলিমেন্টের মান আমি 0 করতেছি। ওকে, স্যার তাহলে এর I এর মান লোকেশন কি আমার স্যার 0 থেকে শুরু? না ভ্যালু 0, স্যার এর মেমরি অ্যারের মান, অ্যারের মধ্যে যে লোকেশন এলিমেন্ট কি গুলো 0 তার থেকে? মানগুলো 0 করা হয়েছে। জি বলুন, বলছি শুনি নাই, স্যার একবার এর বলা যে যাবে? মেমরি, হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমার বলছি এখানকার যে এর কানেকশনের প্রবলেম হতে পারে, অথবা আপনার কানেকশনের প্রবলেম হতে পারে, আমি কিন্তু কথাটা কেটে আসতেছে। আরেকবার প্লিজ বলুন, অথবা চ্যাটে মেমরি লিখে দিলে লোকেশন ভালো। কি 0 থেকে শুরু? না মেমোরি লোকেশন নয়, মেমোরি লোকেশন যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, কিন্তু কন্টিগুয়াস। প্রথম যে মেমোরি লোকেশন, সেটা হচ্ছে কি আপনার 0তম এলিমেন্টের জন্য, তার পরবর্তী হচ্ছে গিয়ে 1তম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট কিন্তু G1, এটা G1 যেটা, সরি, G1 হচ্ছে গিয়ে সেকেন্ড এলিমেন্ট, হ্যাঁ, this is second element, okay, G0 হচ্ছে গিয়ে ফার্স্ট এলিমেন্ট, G0 হচ্ছে গিয়ে ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে, এইভাবে। লাস্ট এলিমেন্ট কি হচ্ছে, ডট ডট G9, বা বড় হয়ে গেছে, লাইন G9 হচ্ছে লাস্ট এলিমেন্ট, এটাকে লাস্ট এলিমেন্ট। এখন এখানে যেটা করা হয়েছে, এখানে কিন্তু I এর মান 0 থেকে শুরু করে I is less than 10 পর্যন্ত নেওয়া হয়েছে, প্রত্যেকবারে I 1 করে বাড়ানো হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে I এর মান যদি 9 থাকে ঠিক আছে, I এর মান যদি 10ও হয় তাহলেও ঠিক আছে, তাহলে সে এই যে G10 কে 0 করে দিবে, কিন্তু যেহেতু কোনো রেঞ্জ চেকিং করা হয় নাই, G10 is not defined, G10 কোনো ভ্যালিড অ্যারে এলিমেন্ট না, G10 is not defined, ওকে, কিন্তু সে G10 করে দিবে। এটা লিমিটেশন অফ সি, এটা এবং C++, এটা সে চেক না করেই G10 বানায় দিবে, G10 is not defined, alright, হ্যালো। তাহলে তো স্যার আমরা লেস দেন 9, আমরা লেস দেন রাখতে পারি 10 পর্যন্ত, আর 9 এক্স্যাক্টলি, আমরা যেহেতু, লেসন রাখতে পারি, সেটা হচ্ছে কি হ্যাঁ, আমাদের কেয়ারফুল প্রোগ্রামিং এর পার্ট, যেহেতু আমি জানি লিমিটেশন আছে, আমাকে কেয়ারফুলি লুপ তো কাজটা স্যার করতে হবে। আমাকে, লুপ তো আমাকে G10 পর্যন্ত নিয়ে যাবে, লুপ হ্যাঁ নিয়ে তো যাবে, আমাকে নিয়ে কিন্তু যাবে, কিন্তু আমার ওখানে ইউজফুল না, লোকেশন এটা আসলে পাবে না। ডিফাইন্ড না, আমি পরে ওটাকে ব্যবহার করতে পারবো না, আমি G10 ফল্ট যদি করতে চাই সে চিনবে না, রাইট, তখন বলবে এরর আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারবেন। যাই হোক, arrays are defined by providing their type, their name and their size. For example, integer arrays with size 10 and 100 are declared like this. So array declaration কিভাবে করা হয়, their type ডিক্লেয়ার করা হয়, নাম ডিক্লেয়ার করা হয়, সাইজ ডিক্লেয়ার করা হয়। হ্যাঁ, একই সাথে দুইটা আমার ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করা হচ্ছে, একটা অ্যারে একটা ভেক্টর, একটা সাইজ 10, একটা সাইজ 1000।
Arrays and pointers are similar in C++. An array name is automatically converted to a constant pointer to the array's first element. আচ্ছা, এখানে একটু আমি বলে দিচ্ছি, পয়েন্টার আমি এখনো বলি নাই, কিন্তু বলবো যে অ্যারের যে নামটা সেইটাকে আবার একটা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যায়, এবং সেটা হচ্ছে গিয়ে অ্যারের প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস। অ্যারের নামটা অ্যারের প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা যায়। Arrays can be, এটা আমি দেখাবো, arrays can be initialized at compile time, at run time, etc. For example, integer 8 primes, এখানে আমি কোন সাইজ ডিক্লেয়ার করি নাই। শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে এই কাজটা করা যায়, ব্ল্যাঙ্ক রাখা যায়। আবার বলছি, শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল অ্যারেতেই ব্ল্যাঙ্ক রাখা যায়, টু ডাইমেনশনাল অ্যারেতে করা যায় না, কারণ টু ডাইমেনশনাল অ্যারেতে আমার বলে দিতে হয় যে অন্য ডাইমেনশনের সাইজটা কি। এবং এখানে দেখেন, এখানে ডিক্লেয়ার করা হয়েছে ডেফিনিশন দেওয়ার সময়, অর্থাৎ আমি যদি শুধুমাত্র ইন্ট এভাবে লিখতাম তাহলে কিন্তু হতো, তারপরে কি করতে পারতাম, EIGHT8 underscore 3 primes equal to assign 2 3 5 7 11 13 17 19 অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে, অ্যারে এলিমেন্টটা কততম ইন্ডেক্স তার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে। এভাবে অ্যারেকে ডিক্লেয়ার করা হচ্ছে এবং অ্যারেকে ডিফাইন করা হচ্ছে, এভাবে ডিক্লারেশনে ডিফাইন করা হচ্ছে। 8 primes সমান 2 3 5 7 11 13 17 19 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। এইটা আর আগের স্টেটমেন্টটা যেটা আমি মুছে দিলাম, দে আর ইকুইভ্যালেন্ট, কিন্তু আমি প্রথমে এর সাইজ ডিক্লেয়ার করি নাই। আর এখন আমি যখন ডিফাইন করেছি এর সাইজ ডিক্লেয়ার অলরেডি হয়ে গেছে, কিন্তু যেটা বলেছিলাম সাইজের মধ্যে কোনো ভ্যারিয়েবল রাখা যাবে, সাইজটা কনস্ট্যান্ট হতে হবে। ওকে, হ্যালো, ওকে স্যার, ঠিক আছে। আমি আসলে আপনার কথা শুনতে পাইনি পুরোটা, আশা করি ঠিক আছে, তাহলে আবার রিপিট করতে পারেন কোশ্চেনটা। না ঠিক Second আছে part-টা স্যার, কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ। ওকে, int 8 count 8, i, অর্থাৎ এইখানে 8 কাউন্টের সাইজ হচ্ছে গিয়ে 8, ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখেন কি করা হয়েছে, for I equal to 0 semicolon I is less than 8 I plus semicolon I plus plus in 8 count I equal to 8 primes I, অর্থাৎ আমি 8 কাউন্ট যে ডিক্লেয়ার করেছি এটা আমি ডিফাইন করি নাই। এখানে 8 কাউন্ট বলে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে যার সাইজ হচ্ছে 8টা সাইজ, কিন্তু এর মধ্যে কি আছে ডিফাইন করা হয়নি। এখন ফর লুপের মাধ্যমে এটা ডিফাইন করছি, তার মানে যে ইনিশিয়ালাইজেশন করা হয়েছে এটা এই স্টেপে গিয়ে করা হয়েছে, অর্থাৎ 8 কাউন্টের এলিমেন্ট গুলোকে এখন ডিফাইন করা হচ্ছে 2 3 5 7 11 13 17 19 দ্বারা, কারণ 8 প্রাইমের এলিমেন্ট গুলো তাই ছিল। তো আমি ডিফাইন করতে পারি, আমি ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার অবশ্যই করতে হবে, কিন্তু ডিক্লেয়ার করার সময় আমি সাইজ ডিফাইন নাও করতে পারি। তারপর আমি ডিফাইন করার সময় সাইজ বলে দিতে পারি। আমি সাইজ দিয়ে 8 কাউন্ট অ্যারেটাকে সাইজ দিয়ে ডিক্লেয়ার করেছি, কিন্তু ডিফাইন করি নাই, মধ্যবর্তী এলিমেন্টগুলো আমি মধ্যের এলিমেন্টগুলো ডিফাইন করি নাই, সেগুলো আমি পরবর্তীতে ডিফাইন করতে পারি। এভাবে অ্যারে নিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারি। আরেকটা কাজ করা যেতে পারতো যে আমি এখানে 8 না লিখেও সরাসরি আমি এভাবে করেও করতে পারতাম, 8 কাউন্ট I সমান সমান এভাবে 8 প্রাইমস করে করতে। লেট মি সি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটা একটু ইন্টারেস্টিং। মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ডিক্লেয়ার করার সময় বা ডিফাইন করার সময় আমাকে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, অ্যাজ ইফ আমি একটা ম্যাট্রিক্স ব্যবহার করছি। আপনারা দেখতে পারেন ইন্ট অ্যারে, ইন্ট ছোট হতে হবে, ইন্ট অ্যারে 230, এখানে 2 হচ্ছে গিয়ে আমার ফার্স্ট ডাইমেনশন এর সাইজ, 13 হচ্ছে সেকেন্ড ডাইমেনশনের সাইজ বা ইনার ডাইমেনশনের সাইজ, বলে ইনার ডাইমেনশন। অফকোর্স আমার ফার্স্ট ডাইমেনশন হচ্ছে আউটার ডাইমেনশন, সেটা আমার হচ্ছে গিয়ে 2টা রো আছে। আমি যদি রো বলতে চাই, আমি অন্য কিছু বলতে পারি, ডাজন্ট ম্যাটার, 2টা রো আছে। আর ইনার ডাইমেনশন হচ্ছে 13 সাইজের, সেখানে আমার 13টা এলিমেন্ট আছে, এবং সেজন্য আমাকে এটা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ডিক্লেয়ার করতে হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হচ্ছে প্রতিটা রো। এইটাকে আমি ইচ্ছা করলে এভাবে না লিখে সরাসরি এভাবে লিখতে পারতাম, int add 2, 13, তারপরে আমি জাস্ট ওয়ান ডাইমেনশনাল অ্যারে আকারেও লিখতে পারতাম ইচ্ছা করলে। এটা করা সম্ভব,
কারণ 2 ডাইমেনশনাল অ্যারে মূলত একটা 1 ডাইমেনশনাল অ্যারে। এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা মনে রাখতে পারেন। আমি যদি এভাবে লিখতাম তাহলেও এটা ভ্যালিড ডিক্লারেশন হতো। কি কারণে এ বিষয়ে আপনাদের যদি কেউ বলতে চান বলতে পারেন, কেন এটা ভ্যালিড ডিক্লারেশন হতো? হ্যালো, জি স্যার। আমি জানতে চাচ্ছি যে কেন এটা ভ্যালিড ডিক্লারেশন হতো? দুইটাই কিন্তু ইকুইভ্যালেন্ট। অ্যারের প্রথম হচ্ছে দুটা রো হবে, আর এক একটা রো এর ভিতরে 13টা করে এলিমেন্ট থাকবে। 13 পর্যন্ত, প্রথমে 13 পর্যন্ত গোনার পরে সে পরবর্তীটা দ্বিতীয় রোতে নিয়ে যাবে বা ধরে নেবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা এই জন্য সত্য হচ্ছে কারণ অ্যারে ইজ এ সেট অফ কন্টিগুয়াস মেমোরি স্পেসেস, যার মধ্যে ভ্যারিয়েবল ভ্যালু থাকে একটার পর একটা কন্টিগুয়াস। তাহলে ইন রিয়ালিটি কম্পিউটারের মধ্যে প্রথম স্পেসে এটা লেখা হবে, তারপরে স্পেসে লেখা হবে, এভাবে করে করে 13তম স্পেস হওয়ার পরে আবার 14তম স্পেসে দ্বিতীয় রোয়ের মানে ইনার সেকেন্ড ডাইমেনশনের জিনিসপত্রগুলো লেখা, তাহলে কন্টিগুয়াস একটার পর একটা যাবে। এবং সেজন্যই মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশনের সময় আমি যদি এরকম করতাম ইন্ট আন্ডারস্কোর অ্যাড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, তাহলে কাজ হতো না, নট ভ্যালিড। কারণ আমাকে বলে দিতে হবে কতদূর পর্যন্ত গিয়ে একটা ইনার ডাইমেনশন যাবে। ঠিক আছে, এরকম ব্ল্যাঙ্ক 1 ডাইমেনশনাল ব্ল্যাঙ্ক রাখা যায় কিন্তু মাল্টি ডাইমেনশনাল ব্ল্যাঙ্ক রাখা যায় না। Am I being clear? আমি কি বলতে পারছি? জি স্যার, জি স্যার। আমাকে অবশ্যই বলে দিতে হবে যে আমার ইনার ডাইমেনশন বা ইনার ডাইমেনশন গুলোর সাইজ কত। আমি 3 ডাইমেনশনাল ডিক্লেয়ার করতে পারি, 4 ডাইমেনশনাল ডিক্লেয়ার করতে পারি, কিন্তু প্রত্যেকটা আমাকে বলে দিতে হবে। অলরাইট, তাহলে অ্যারে সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে আশা করি। পয়েন্টার্স, a pointer is a variable that can hold the address of another variable. Very interesting. যেটা বলেছিলাম যে আমার যদি চিঠির উপরে অ্যাড্রেস লেখা থাকে তাহলে চিঠিটা হচ্ছে কি আমার একটা ভ্যারিয়েবল, আর অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে কোথাকার অ্যাড্রেস সেখানে একটা কিছু আছে সেটা একটা মান। তো পয়েন্টার ইন্ট আই, এখানে পয়েন্টার নয়, এখানে আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে আই। আই এর মান আমাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে int I equal to 10, k equal to k সেমিকোলন। তাহলে দুইটা আমার ভ্যারিয়েবল আসছে। এখন আমি পয়েন্টার ডিক্লেয়ার করেছি। পয়েন্টার ডিক্লারেশনের সময় আমাকে স্টার ব্যবহার করতে হয়, স্টার। এবং এখানে আমার যে নোটেশন আমি ব্যবহার করেছি আইপি, আইপি আমার ইচ্ছা মতো নোটেশন ব্যবহার করেছি। এর অর্থ হচ্ছে যে আই এর জন্য পয়েন্টার, আই ফর দ্য নেম অফ দ্য ভ্যারিয়েবল, পি ফর পয়েন্টার। ইট ইজ নট নেসেসারি যে আমি এই নোটেশন সব জায়গায় ইউজ করতে হবে। ইট ইজ আর্বিট্রারি, আমি যে কোনো নাম লিখতে পারি। আইপি না লিখে স্টার লিখতে হবে। হ্যাঁ, স্টার দিয়ে বোঝা যাচ্ছে ইটস নট এ ভ্যারিয়েবল, রাদার ইটস এ পয়েন্টার। ইটস নট এ নর্মাল ভ্যারিয়েবল, ইটস এ পয়েন্টার টাইপ অফ ভ্যারিয়েবল। Okay, the star is important. The star indicates that it is a pointer. ঠিক আছে, স্টার ছাড়া পয়েন্টার ডিক্লারেশন হয় না। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে। আমি কি খুব দ্রুত যাচ্ছি না আমি আস্তে যাচ্ছি? বেশি আসছে না বেশি দ্রুত? ঠিক আছে স্যার। না, ইটস অলরাইট। ওকে, আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে দেখেন 2 দিনের মধ্যে 2টা কোর্স কমপ্লিট করা সম্ভব না, এবং এটা আমাদের উদ্দেশ্যও না। আর আমি যদি অনেক ইনফরমেশন আপনাদেরকে খুব দ্রুত বলে যাই তাহলে হবে কি যে এফেক্টিভ ডিসিমিনেশন অফ ইনফরমেশন হবে না। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা আপনাদের কাছে হবে না। আমি যদি খুব আস্তে যাই সেটা বোরিং হয়ে যাবে। সুতরাং আই হ্যাভ টু মেক এ ব্যালেন্স, যে আমাকে কত দ্রুত বা কত আস্তে যেতে হবে, এবং সেটা আপনারাই বলতে পারবেন, বিকজ ইটস ফর ইউ। হ্যাঁ, বেসিক্যালি ইটস ফর ইউ। যে আপনারা এই রিফ্রেশার হিসেবে, যেহেতু আপনারা জানেন, তারপরেও রিফ্রেশার হিসেবে অনেকদিন আগে হয়তো পড়েছিলেন অথবা চর্চায় নাই হোয়াটএভার, সেই জন্য আপনাদের এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা এসেছেন।
এবং এটা উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটা রিফ্রেশ হয়ে ছাত্রদেরকে আরো এফেক্টিভলি এই বিষয়গুলো উদ্দেশ্য বলতে পারে। সুতরাং যদি আমি আমার এই বক্তব্য বা আমার এই আলোচনা যদি আপনাদের মাথার উপর দিয়ে যায় বা খুব বোরিং হয়ে যায়, তাহলে দুইটাই কিন্তু ব্যর্থ। সুতরাং ইউ জাস্ট স্টপ মি অ্যাট এনি পয়েন্ট যে কি প্রবলেম আছে, উইদাউট এনি হেজিটেশন ইউ শুড অ্যাকচুয়ালি টেল মি। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠান করার, এই ক্লাস নেওয়ার অথবা এই আলোচনা করার কোনো মানে হয় না। আমি বলতে পেরেছি ঠিক মতো? হ্যালো, ওকে স্যার, ওকে ঠিক আছে স্যার। আপনারা এখানে অনেকে আছেন আমার তো অনেক সিনিয়র, অনেকদিন থেকে চাকরি করছেন, সুতরাং আপনারা আরো ভালো জানবেন যে শিক্ষকতা কিভাবে করা হয়। সুতরাং প্রত্যেক মুহূর্তে মানুষ শেখে, আমিও শিখি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিনই আমি শেখার চেষ্টা করি। যাই হোক, তো সেই জন্য আমি বলতেছি যে আমি কিভাবে যাচ্ছি, আপনারা আমাকে ফিডব্যাক দেবেন। হ্যাঁ, তো পয়েন্টার ডিক্লারেশনের সময় আমাকে অবশ্যই স্টার লাগবে, স্টার ছাড়া পয়েন্টার ডিক্লেয়ার করা যায় না। তাহলে it is assigned the value of ampersand I. So ampersand is quite interesting. Ampersand here means the address. Ampersand stands for the address of a variable. Remember, pointer is a variable that contains the address of another variable. So which one is pointer? Pointer is here, pointer is IP. Okay. Pointer is IP, not star IP. I repeat, it's just IP. IP is the pointer. In the declaration show my star IP dite hobe. And I is the variable. Okay. I chota I is the variable. তাহলে I ভ্যারিয়েবলটা মেমোরিতে যে অ্যাড্রেসে লেখা আছে সেই অ্যাড্রেসের মান, এটা ইউজুয়ালি হেক্সাডেসিমাল সিস্টেমে লেখা হয়ে থাকে, সেই মানটা হেক্সাডেসিমাল নাম্বার 16 বেসড নাম্বার, হ্যাঁ 16 বেসড নাম্বার, ডেসিমাল 2 বেসড, সরি বাইনারি 2 বেসড, ডেসিমাল 10 বেসড, সেরকম হেক্সাডেসিমাল 16 বেসড নাম্বার, 0 থেকে 9, তারপরে ABCDEF এগুলা, এই ব্যাপারে 16 বেসড নাম্বার, সেটা দিয়ে আমরা সাধারণত অ্যাড্রেসটা লেখা হয়ে থাকে। So I is the variable whose address is taken by IP. IP is the pointer, and ampersand stands for the address of the variable. So ampersand I is the address I is the address at which the variable I is written in the memory. Okay, ampersand operator, address operator bole etage, ampersand is an operator, address operator. It is possible to change I indirectly through IP. All right, so this is quite interesting. Star IP equal to I plus 1. এর অর্থ কি? এটা কি বলতে হবে? এর অর্থ কি? Star IP equal to I plus 1. স্যার I এর পরের মেমরি লোকেশনের অ্যাড্রেস, মানে I এর পরবর্তী যে এক্স্যাক্টলি, I এর মান যোগ করে দেওয়া হয়েছে একটা না, কিন্তু যেহেতু আমি এটাকে পয়েন্টার হিসেবে ব্যবহার করতেছি, সেহেতু স্টার IP ইকুয়াল টু I plus 1. তো আমি থ্রু IP আমি I কে ইনডাইরেক্টলি চেঞ্জ করতেছি। ইট ইজ পসিবল টু চেঞ্জ I ইনডাইরেক্টলি থ্রু IP, মানে I এর মান আমি ইনডাইরেক্টলি চেঞ্জ। তাহলে কি হচ্ছে, এটা আমার এখন যে পয়েন্ট করবে, এখন পয়েন্ট করবে IP, স্টার IP, যে IP যে পয়েন্টার পয়েন্ট করবে I plus 1 এ, I কে আমি চেঞ্জ করেছি ইনডাইরেক্টলি থ্রু IP। সো এমন না যে পরের মেমরি লোকেশন, আমি কথাটা ভুল বলেছি, এটা হবে গিয়ে I এর মান চেঞ্জ করে দিচ্ছি আমি IP দ্বারা, I এর মান চেঞ্জ করছি IP দ্বারা। It's always true, এটা সত্য, if star IP equal to 1, then we can also write some for loop, and write some for loop. Okay, note that the size of the pointer is usually the same as the integer, but be careful on some machines. For example, Intel 80286, যেখানে অবশ্যই এটা আমাদের উপর ডিপেন্ড করবে না, কারণ 80286 আমরা এখন ব্যবহার করি না, তো we can actually omit this thing.
It is also possible to use reference variables instead of pointers when passing variable by reference. So this is also important. এখানে pointer আসলে আমার গুরুত্বটা বেশি, পয়েন্টের ব্যবহার বেশি, যে আমি ভ্যারিয়েবলকে পাস না করে ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে পাস করে দিচ্ছি। অর্থাৎ আমি বলছি না যে ভ্যারিয়েবল ভ্যালু এত, এটা ইউজ করো, বলছি যে ওইখানে গিয়ে দেখো কত লেখা আছে সেটা ব্যবহার। দিস ইজ দ্য আইডিয়া। তো এর মানে হচ্ছে go to some address, look it up, what is the value I am passing you. তো এর মানে হচ্ছে এরকম, the address is passed through the pointer, go to the value, go to the my god, the value 2 হবে। value of the pointer i.e. at that address, okay, এইভাবে আমি ভ্যালু পাস করতে পারি। এটা আমি এক্সাম্পল দিচ্ছি পাসিং অ্যারেজ অফ পয়েন্টার্স এর মাধ্যমে। C++ syntax for passing arrays as parameters is also very confusing. Let me see. For example, the following declaration are the meaning of that. এখানে দেখেন আমি বলেছিলাম যে অ্যারের প্রথম এলিমেন্টটা হচ্ছে গিয়ে অ্যারে যেখান থেকে শুরু তার অ্যাড্রেস প্রকাশ করে। সো আমি একটা ফাংশন ডিফাইন করেছি, যে ফাংশনের নাম হচ্ছে সর্ট, তার টাইপ হচ্ছে ইন্টিজার, কোন একটা ফাংশন ডাজন্ট ম্যাটার, মধ্যে কি আছে সেটা আমি দেখতে যাচ্ছি না। এটার আর্গুমেন্ট বা ইনপুট হচ্ছে দুইটা, একটা অ্যারে বেস নামের অ্যারে এবং একটা সাইজ নামের ভ্যালু। সাইজ বেসিক্যালি বেস আর একটা সাইজ প্রকাশ করবে। যখন শুধুমাত্র বেস এবং ব্ল্যাঙ্ক দিচ্ছি, একটু বলি আপনাদের, যখন ব্ল্যাঙ্ক দিচ্ছি বেস দিয়ে, তখন আমি বেস আর এর সাইজটা ডিক্লেয়ার করছিলাম। যখন আমার আর্গুমেন্টে এটা ব্যবহার করতে হয় তখন এইভাবেই করতে, আমি এখানে ইচ্ছা করলে 10 লিখতে পারতাম না, ওকে, এটা অ্যালাউ করে না, C++ বা C অ্যালাউ করে না। তাহলে ইন্ট বেস থার্ড ব্র্যাকেট ব্ল্যাঙ্ক ইন সাইজ, দুইটাই আমাকে পাস করতে হবে, সাইজটা পাস করতে হবে, বেস অ্যারের নামও পাস করতে হবে। এটাকে ইকুইভ্যালেন্টলি করা যায় ইন্ট সর্ট ইন্ট স্টার বেস ইন্ট সাইজ। যেহেতু বেস ভ্যারিয়েবলটা ওই অ্যারের প্রথম এলিমেন্টের অ্যাড্রেস, সুতরাং স্টার বেস হিসেবেও এটা ইউজ করা যাবে। অর্থাৎ এই বেস ভ্যারিয়েবলে যে অ্যাড্রেস সেটা আমি এই পয়েন্টার হিসেবে ব্যবহার করছি, তো বেসটাকে আমি পয়েন্টার হিসেবে ব্যবহার করছি। সেজন্য লেখা হয়েছে C++ syntax for passing arrays as parameters is very confusing. It's kind of confusing, but you have to be careful about that. যে আমি ইচ্ছা করলে অ্যারের নামটাকে একটা পয়েন্টার হিসেবে ব্যবহার করতে পারি, সেটাই আমি এখানে করা হয়েছে। দেখেন অ্যারের নাম হচ্ছে বেস, this is my name of the array, and the pointer এর নাম হচ্ছে কি বেস। ঠিক আছে, এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আসবে। দুটাই কিন্তু একই নামে ব্যবহার করা হচ্ছে, ওকে। অ্যারে আমি বলেছি, সুতরাং এটা আমি একটু স্কিপ করি। এটা খুব সহজ জিনিস, 2D array 3D array 1D array এটা আমি বলেছি। Let me go to the next thing. আচ্ছা, অ্যারে লুপ আমি বলেছি, আমি এটা স্কিপ করব। If you want, I can discuss these things. আর যদি আপনারা মনে করেন যে সহজ, তাহলে আমি স্কিপ করব। Shall I skip or shall I continue? এই অংশগুলোকে বলার দরকার আছে নাকি আমি স্কিপ করব? বলা দরকার স্কিপ নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। Let me go to the other thing. What is the point? এটা আমি স্কিপ করব। All right, you can start. Here is an example. So let me see. Integer I is a variable. Then we declare another pointer pi.
বলেছিলাম, এখন পিআই বলতেছি, এই has not been set. Okay, not initialized. Has not been set. অসুবিধা নাই, সেটাই আমরা এখানে পরবর্তীতে করেছি। নেক্সট লাইনে আমরা পয়েন্টারের ভ্যালু ওই I এর অ্যাড্রেস দ্বারা সেট করছি। The value of the pointer is set as the address of the variable I, address of I. We must dereference. স্যার আমরা যখন হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস জানতে চাইবো, তখন জাস্ট পিআই কে সি আউট করলেই হবে, না স্টার পিআই কে সি আউট করতে হবে? বলেন, কিছু বলতে চাচ্ছেন কেউ? জি জি, কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস কে যদি আউটপুটে দেখতে চাই তাহলে না না না, আপনি অ্যাড্রেস জানতে হলে ampersand I করতে হবে। হ্যাঁ, পিআই কে সি আউট করলে হবে না স্যার? পিআই কে সি আউট করলে হবে না? পিআই হচ্ছে কি আপনার পয়েন্টার, সেই পয়েন্টারের মান হচ্ছে ইউ আর রাইট, পিআই আর ampersand I তো একই। পিআই কে সি আউট করলে হবে either ampersand I, হ্যাঁ, গ্যাপটি, or পিআই। হ্যাঁ, একই, আই তো বড় হয়ে গেছে, ampersand I বা পিআই যে কোনো একটা, যেহেতু দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে যে একই জিনিস, যে কোনটা সিলেক্ট করলে হবে। ওকে স্যার, ওকে। Okay. Now, this thing, dereferencing বলতে বোঝায় the value of the memory location at the pointer points to. তার মানে dereferencing এর মাধ্যমে আমরা আসলে ওই I এর মানটা বের করতে পারি। Value at the memory location. Value at the memory location is the value of I, not of at the memory location. Okay. So this is the value of I. The pointer is pointing to. Okay. তার মানে you must use a star operator to reference a pointer. Now there was a question যে আমরা আসলে কি করব pointer pi. So here is an example of how you first set the value of I to 5, then set the value to 7 by dereferencing the pointer. So এটাকে বলে indirection operator. অর্থাৎ আমি যে স্টার দিচ্ছি, স্টার করে আমি এই পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা, পয়েন্টার যেখানে পয়েন্ট করে সেই ভ্যালুটা বের করার চেষ্টা করছি। This is the address operator and this is the indirection operator. So let me see. Int I equal to 5, int star pi, এটা আমি পয়েন্টার ডিক্লেয়ার করেছি, pi equal to ampersand I, star pi equal to 7. তাহলে এখানে কি করা হচ্ছে, আমি pi কে ডিরেফারেন্সিং করছি, পরে আমি যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমি রিঅ্যাসাইন করছি 7 এ। প্রথমে I এর মান ছিল 5, এখন স্টার পিআই দ্বারা পিআই কে আমি ডিরেফারেন্স করে ওই যে মানটা, সেই মানটা the value at the memory location, তাই না, ওইটাকে আমি রিঅ্যাসাইন করছি 7 এ, মানে অ্যাসাইন করছি 7 এ। তো এই জায়গায় we are dereferencing pi by star and reassigning. Reassign আমি বললাম, তার প্রথমে আমি অ্যাসাইন করছি 5 এ, reassigning the value to be 7. তাহলে এখানে আমার যে স্ট্রেংথ আছে, যে আমার সুবিধা আছে, যে অ্যাডভান্টেজ আছে, we are not calling I, rather we are changing the value of I by using a pointer. এইখানে পয়েন্টারের স্ট্রেংথ। Okay. We are not calling I. We are changing the value of I indirectly. Indirectly, not directly. That is, we are not putting I equal to I is assigned to 7. Is it clear? বুঝতে পারছেন, বোঝা গেছে এটা, যে আমরা ইনডাইরেক্টলি কি ভ্যালু চেঞ্জ করতে পারি। এই প্রোগ্রামটা রান করলে আউটপুট কত দিবে স্যার? এখন 7 দিবে। 7 দিবে, জি স্যার। I এর মান 7 হবে। জি, এখন 7 দিবে। I will show you, রান করে দেখাবো। Okay, new and delete. The new operator is used to allocate memory that is the size of a certain data type.
it returns a pointer to the address of the newly allocated memory. অর্থাৎ আমি যদি নিউ ডিফাইন করে থাকি তাহলে আমার ওই যে সার্টেন ডেটা টাইপ ইন্টিজার টাইপে, এখানে দেখেন ইন্টিজার টাইপে ভ্যালু ডিফাইন করছি। আমি এখানে কি করেছি, ইন্ট স্টার পিআই, তাহলে আমি একটা পয়েন্টার ডিফাইন করেছি পিআই ইকুয়াল টু নিউ ইন্ট। পিআই কে আমি এখন ইন্টিজার টাইপের ভ্যালুর পয়েন্টার বলতেছি, তাহলে পিআই যে ভ্যালুটা নিবে সেই ভ্যালুটা হবে গিয়ে 5। এখন এই যে স্টার পিআই ডিরেফারেন্সিং করে আমি অ্যাসাইন করেছি, অর্থাৎ আমি যে জায়গায় যে ভ্যারিয়েবলটা দিকে পয়েন্ট করছি তার মান হবে 5। আমি ভ্যারিয়েবল কিন্তু ডিক্লেয়ারও করি নাই, এখানে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করি। ওকে, আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করি ওইখানে মান 5 লিখেছি। It returns a pointer to the address of the newly allocated memory. Here is the example how to allocate memory for integer, then set its value to 5. This is new. আর delete হচ্ছে গিয়ে deallocate করা। আমি এখানে allocate করেছি আর deallocate করা। You need to deallocate the memory for all memory that you have previously allocated before executing the program, or else you will have memory leaks. So delete টা কি আমি বলে দিচ্ছি, int star pi আমি পয়েন্টার কে ডিক্লেয়ার করেছি, পয়েন্টার পিআই পয়েন্টারকে পিআই নিউ ইন্ট নিউ নতুন একটা আমি টাইপ ডিক্লেয়ার করছি, যদিও এখানে একই স্টার পিআই ইকুয়াল টু 5 ডিলিট পিআই, অর্থাৎ আমি ওই ভ্যারিয়েবলের জায়গায় 5 লিখে পিআই পয়েন্টারকে ডিলিট করে দিয়েছি, ডিঅ্যালোকেট করেছি মেমরি, অর্থাৎ পিআই পয়েন্টার এখন ওখানে পয়েন্ট করছে। যাই হোক, there are certain things that we can use. Also we can use malloc and free. Malloc and free, let me actually, yeah, we will need some of it. Yeah. Malloc মানে memory allocation. Malloc commands allocate a certain number of bytes and returns a pointer to the first byte. Not difficult, একটা memory allocate করবে এবং সেই প্রথম যে বাইট হচ্ছে 8টা বিট, বাইটের যে ওয়ার্ড সেই ওয়ার্ডের মেমরিটা দিবে। You must use the free command to deallocate the memory that was allocated by malloc. To be able to use malloc and free, you must include the malloc header file. Here is an example that allocates 100 bytes of memory and stores the address of it in the pointer called up, and then deallocates the memory. প্রথমে malloc ফাইল ইউজ করতে হচ্ছে, তারপরে void type of variable এর জন্য star up পয়েন্টারকে ডিফাইন করেছি, malloc allocate করেছি 100 memory elements, তারপরে ফ্রি করেছি। This just মানে মেমরি হ্যান্ডলিং এর কিছু একটা বৈশিষ্ট্য। ফাংশন আমি যেহেতু আলোচনা করেছি, ফাংশন আমি আর বলতেছি না, ফাংশনের ডিক্লেয়ার এখানে বিভিন্ন যে বলা আছে সেগুলো আমি বলছি না। আমি এরপরে চলে যাব ক্লাসে, রিটার্ন ভ্যালু স্ট্রাকচার। স্ট্রাকচার কিছুটা বলা দরকার, কারণ স্ট্রাকচারের সাথে ক্লাসের সম্পর্ক আছে। Let me try to finish it as early as possible. What is the structure? Structure is a group of variables under the same name. So there's a difference between structure and class, but there's a kind of similarity also. So structure এর ধারণা কি extend করে class তৈরি করা হয়েছে। If you have a student structure, for example, then you will group the student number, the student name together. তাহলে স্ট্রাকচারের মধ্যে আমার স্টুডেন্ট নাম্বারটা ইন্টিজার টাইপ থাকবে আর স্টুডেন্ট নেম হবে একটা স্ট্রিং টাইপ। How to create and use a structure? To use a structure, we have to use the word struct followed by the structure name. Example দিচ্ছি, struct student include iostream, আমার input output streamটা header file include করতে হচ্ছে using namespace std, স্ট্যান্ডার্ড নেমস্পেস বা ডিকশনারি কোনটা সেটা আমি ব্যবহার করছি। এইখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট নামে একটা স্ট্রাকচার ডিফাইন করা হয়েছে, দিস ইজ দ্য নেম অফ দ্য স্ট্রাকচার। এর মধ্যে কি কি থাকবে, এর মধ্যে একাধিক ভ্যারিয়েবল থাকবে যার মধ্যে মান থাকবে। ফর এক্সাম্পল এর মধ্যে আমার এখানে ক্যারেক্টার নেম থাকতে পারে, অর্থাৎ স্টুডেন্টের যে নাম সেটা থাকতে পারে, এবং আমার ইন্টিজার নাম্বার অর্থাৎ স্টুডেন্টের রোল নাম্বার সেটা থাকতে পারে। তাহলে দুইটা জিনিস আমার থাকতে পারে। যখন আমি স্ট্রাকচার স্টুডেন্টকে কল করব, কল করার পদ্ধতি হচ্ছে ডট দিয়ে একটা পার্টিকুলার সিনট্যাক্স আছে, তখন প্রথমটা আমার নাম্বার আসবে, স্টুডেন্টের নাম্বারটা আসবে, কত নম্বর স্টুডেন্ট,
দ্বিতীয় হবে স্টুডেন্টের নাম। এক্সাম্পল দিচ্ছি এখানে, স্টুডেন্ট এসটিইউ, আচ্ছা এখানে আমি স্টুডেন্ট না লিখে এসটিইউ, আচ্ছা এসটিইউ লিখেছি, এসটিইউ স্যার পার্টিকুলার পার্টিকুলার কেস অফ দ্য স্ট্রাকচার, মানে হচ্ছে গিয়ে এই স্ট্রাকচার, স্টুডেন্ট স্ট্রাকচারের মধ্যে দুটো জিনিস থাকবে। এই স্টুডেন্ট স্ট্রাকচার আমি আমার ক্লাসের 50 জন স্টুডেন্টের জন্য ব্যবহার করবো। প্রথম স্টুডেন্টের নাম হচ্ছে গিয়ে, প্রথম স্টুডেন্টের জন্য আমি নাম দিলাম স্টু। হ্যাঁ, স্টু হচ্ছে কি আমার একটা স্ট্রাকচারের নাম, যে স্ট্রাকচারের টাইপ হচ্ছে গিয়ে স্টুডেন্ট টাইপ, অর্থাৎ এর মধ্যে আমার দুটো জিনিস থাকবে সেটা বলে দেওয়া হয়েছে। এবং এই স্টুডেন্ট ডেফিনিশনের মধ্যে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে নেম, এনিয়ার নাম, একটা হচ্ছে নেম। প্রথমটা হচ্ছে কি ইন্টিজার, দ্বিতীয়টা হচ্ছে কি স্ট্রিং। যখন আমি স্টুডেন্টকে কল করব, স্টুডেন্ট জাতীয় স্ট্রাকচারকে কল করব, তখন ডট নাম এবং ডট নেম দিয়ে কল। সো স্টু হচ্ছে কি একটা পার্টিকুলার কেস অফ দ্য স্টুডেন্ট স্ট্রাকচার। ফর এক্সাম্পল, আমার ক্লাসে যদি প্রথম ছাত্রের নাম থাকে রহিম এবং তার রোল নম্বর থাকে 1, দ্বিতীয় ছাত্রের নাম থাকে করিম, তার রোল নম্বর থাকে 2, তাহলে আমি বলবো এরকম করে যে স্টুডেন্ট RH, এটা একটা স্ট্রাকচার, কে আর একটা স্ট্রাকচার। তাহলে আমি এখন ডিফাইন করবো কি হবে, আমি এভাবে ডিফাইন করবো স্টুডেন্ট, এখানে আমি ডিফাইন করেছি RNK এর মাধ্যমে। পরবর্তীতে আমি ভ্যালুটা পুট করবো STU নয় RH ডট নাম, অর্থাৎ ওর যে রোল নাম্বার সেটা হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? আমি ক্লিয়ার নাকি ক্লিয়ার না, এটা আমি নিচে রাখি তাহলে সুবিধা হবে। আমি ডিফাইন করছি দুইটা স্ট্রাকচার, দুইটা একই ধরনের স্ট্রাকচার, স্টুডেন্ট জাতীয় স্ট্রাকচার। ওকে, নাম্বার 1 পয়েন্ট লিখে দিচ্ছি আমি, টু structures called RH and KR are defined here. Okay, defined here. Both are student type of. ঠিক আছে, বোঝা গেছে এটা যে দুইটা যে স্টুডেন্ট টাইপ অফ স্ট্রাকচার, মানে স্টুডেন্ট স্ট্রাকচার। হ্যালো, জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, এখন রহিমের জন্য যে আমি নামটা, যে স্ট্রাকচারটা বলেছি, সেই স্ট্রাকচারের রোল নাম্বারটা আমাকে পুট করতে হলে এভাবে পুট করতে হবে, RH ডট নাম। নামটা পেলাম কি হবে, কারণ স্টুডেন্টকে ডিফাইন করেছে, তার মধ্যে নামও আছে নেমও আছে। হ্যাঁ, নাম and name are defined inside student. Okay, অনুরূপভাবে আমি KR ডট নাম, এই নাম্বারটা, রোল নাম্বারটা 2 ডিফাইন করব। আমার ডিফাইন করব আমি এখানে যেটা স্ট্রিং কপি দিয়ে করেছি, কারণ এমনি সরাসরি করা যাবে না আনফরচুনেটলি। স্ট্রিং কপি RH ডট নেম, এটা স্ট্রিং আকারে ডিফাইন করতে হবে, রহিম এবং অনুরূপভাবে স্ট্রিং কপি KR ডট নেম কমা কোডিং, এভাবে আমাকে ডিফাইন করতে হবে। ওকে, তাহলে আমার সুবিধা কি হচ্ছে, আমার একই স্ট্রাকচারের মধ্যে আমি বিভিন্ন রকম জিনিস রাখতে পারছি, আমি নামও রাখতে পারছি, রোল নাম্বার রাখতে পারছি। ঠিক আছে, এটা ব্যাপারটা। হ্যালো স্যার, এর কোনো লিমিটেশনস আছে যে কতগুলো আমরা ভেরিয়েবল করতে পারবো? না, এরকম কোনো লিমিটেশন আমার জানা নাই, কারণ এত বেশি তো আমরা ইউজ করি না।
ধরেন আবার একে বলে ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি, অ্যাট্রিবিউটস বলে। এই অ্যাট্রিবিউটস তো আমার খুব বেশি হবে না। হ্যাঁ, একজন ছাত্রের কতগুলো প্রপার্টি থাকতে পারে? 100 হবে না, 5-10টা থাকতে পারে সর্বোচ্চ। ওকে, Okay. then we can see out this student dot name and student dot stu dot name অথবা stu dot name। এবং আমার ফুল প্রোগ্রাম এরকম আসতেছে, স্ট্রাকচারকে ডিফাইন করতে হয়েছে। স্ট্রাকচারের মধ্যে আমি যে ক্যারেক্টার বলেছি, সেই স্ট্রিং বা ক্যারেক্টারটা ভ্যারিয়েবলের সাইজ সর্বোচ্চ 25 হবে, অর্থাৎ 25টা ওয়ার্ডের 25টা লেটারের নাম হতে পারে, এর বেশি নাম হতে পারে না। যদি খুব বড় নাম থাকে তাহলে লিমিটেশন চলে আসছে। এবং তারপরে অনুরূপভাবে আমি এটা কল করলে আমার আউটপুট হবে গিয়ে 1 2 3 4 5 এবং জন স্মিথ। এই প্রোগ্রামে জন, এই যে ধারণা, এই ধারণার এক্সটেনশন হচ্ছে আমার ক্লাস। হ্যাঁ, হ্যালো, জি স্যার। আচ্ছা, পয়েন্টেড টু স্ট্রাকচার আমি এটা ডিফারেন্ট মানে আলোচনা করলাম না, কারণ এরপরে আমার আসলে সি প্লাস প্লাস যাওয়া খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, the main reason why we want to use C++ rather than C is that we want to take advantage of the ability to describe an object in C++. In C, you can write the following. এই যে বললাম স্ট্রাকচার এক্সটেনশন হচ্ছে ক্লাস বা অবজেক্ট, সেটা আমি বলতেছি। আমি স্ট্রাকচার যদি ডিফাইন করি C তে, a means of combining a number of data into a single entity is a structure. For example, bank account, bank account এর মধ্যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের যে অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট রেট, এই তিনটা থাকতে পারে। এই তিনটাই আমার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার টু নাম্বার, অ্যামাউন্ট কত টাকা আছে সেটার নাম্বার, ইন্টিজার হিসেবে দেখা হচ্ছে, যদি ওর খুচরা পয়সা থাকতে পারে, যাই হোক। আর ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট সেটা আমি নাম্বার হিসেবে বললাম। দেন উই রাইট int x bank account dot amount। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা আমি int x এর মধ্যে ঢুকাচ্ছি, x এর মধ্যে আমি ঢুকাচ্ছি। int y bank account dot interested. You can start declaring a variable as bank account. However, you cannot include any function this type. So structure এর মধ্যে আমার ফাংশন ইউজ করা যাচ্ছে না। একাধিক ধরনের ভ্যারিয়েবল লিখতে পারি, যেমন আমি দেখলাম যে ক্যারেক্টারও আছে, ইন্টিজারও আছে, কিন্তু আমার কোনো ধরনের ফাংশন ঢোকানো যাচ্ছে না। If a variable, for example, if the account of this type is declared to describe a bank account for a user, the user should be able to deposit and show account information. What can we do? অর্থাৎ আমি ইউজারকে এবল করতে চাই, ইউজারকে অ্যাক্সেস দিতে চাই যে টাকা সে ঢুকাবে এবং অ্যাকাউন্ট ইনফরমেশন সে দিবে। So what we can do, we can write a function to access the amount, account or account number. So basically ক্লাসের মধ্যে আমি ফাংশনটা ঢুকাতে পারি। You cannot have a function that you can call and directly ask for the account you want to deposit and if you want to show. This leads to the issue of privacy. For example, if interest rate is something you don't want your user to know, how is it generated? There is no way in C using the structure that you can do that. User can always access the variable interest rate. So আমার যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে পাবলিক ক্লাস আর প্রাইভেট ক্লাস আছে, we will see about that. So basically privacy বজায় রাখার জন্য এবং ফাংশনকে ইনক্লুড করার জন্য আমার স্ট্রাকচারকে এক্সটেন্ড করে ক্লাস ব্যবহার করা হচ্ছে, ক্লাসের আইডিয়া নেওয়া হচ্ছে। And these are the problems of C++ aims at, that is C++ এর প্রবলেমগুলো সলভ করবে। It allows you to actually describe an object in real life. রিয়েল লাইফ অবজেক্টের মতো করে একটা জিনিসকে ডিফাইন করা যায় এবং সেজন্য এর নাম দেওয়া হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল, you want to have an object called bank account and it will contain variables, account number, account, interest rate, amount, etc. You want to have the functions for users to open up an account, make some deposit and calculate the interest. The user will be able to open the account, deposit করতে পারবে এবং interest rate calculate করতে পারবে। You also want a secret function that will let you help you to calculate the interest rate with the user shouldn't know. তাহলে আমার দেখা যাচ্ছে যে কতগুলো জিনিস আমি ইউজারকে দেখাতে পারি এবং কতগুলো জিনিস আমি ইউজারকে দেখাবো না। Last of all, you only want the user to access these variables through the designed function and not just by referring them directly. You can do all of these in C++. You can design it in such a way that there is an interface for each object with the outside world and the user can access those data that you want to be private.
দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ সি প্লাস প্লাস। আমার মনে হয় যে এখন আমি এটা শুরু করলে মনে হয় শেষ হবে না। সো হোয়াট আই উইল ডু, আই উইল শেয়ার দিস ফাইল at least up to this point with you right now, and then I will discuss this thing in the next class today. এবং সেই ক্লাসের আগে আমার যে ইনস্টলেশন আমি করেছি সেই ইনস্টলেশনের পার্টটা আমি আপনাকে দেখাবো, কিভাবে আমি এটা ইনস্টল করেছি, কিভাবে এই জিনিসটা রান করা যায়। সো we will start around 3টার আমি ধরেন 5-6 মিনিট আগে এসে আমি ইনস্টলেশনের পার্টটা দেখাবো, এবং এই ক্লাস এবং অবজেক্টের যে আইডিয়াটা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আমি ওখানে ইমপ্লিমেন্ট করব এবং কিছু কিছু প্রোগ্রাম আমি অ্যাকচুয়ালি রান করে দেখাবো। ঠিক আছে, আমার টাইম প্রায় শেষ, 1 মিনিট বাকি আছে। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। ওয়ান কোশ্চেন স্যার, স্যার স্ট্রাকচার এবং হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে বেসিক ডিফারেন্স হচ্ছে যেটা ফাংশন দুইটা ডিফারেন্স স্ট্রাকচারে আছে। থাকে না, একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারের মধ্যে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ফাংশনটা ডিক্লেয়ার করতে পারি না। আচ্ছা, আর দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে আমি স্ট্রাকচারের মধ্যে কোনো কিছু প্রাইভেট রাখতে পারি না, সবই পাবলিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক এনি ইউ। আদার কোশ্চেন? স্যার আজ তো শুক্রবার, আমি যদি নামাজ স্ট্রাকচারটা আলোচনা না করি তাহলে আসলে ক্লাসে আলোচনা করা যাচ্ছে না। আমার তো উদ্দেশ্য হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা পড়া, ক্লাসের দিকে যাওয়া। সেজন্য বেসিক যে যতটুকু সি এবং সি প্লাস প্লাস আলোচনা করা আমি আলোচনা করেছি, এখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ঢোকার চেষ্টা করব। এবং আজকে আমি সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিছুটা দেখবো, কালকে আমি জাভা কিছুটা দেখার চেষ্টা করব। এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে এইগুলো ব্যবহার করে, সি অথবা সি প্লাস প্লাস ব্যবহার করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা, এবং লাস্টের দিকে কম্পিউটার বেসিক্স এর যদি কোনো কিছু আপনাদের কোয়েশ্চেন থাকে, সো ইউ ক্যান অলসো সেন্ড মি দ্য কোয়েশ্চেনস। যে কম্পিউটার বেসিক যা জিনিসগুলো আছে, যেখানে মানে বেসিক্যালি কিছু ডিসক্রিপশন আছে কম্পিউটারের আইডিয়া এবং কিছু লজিক গেট সম্পর্কে আলোচনা করা আছে, মেমোরি কিছু ব্যাপার স্যাপার আছে, সেখানে যদি আপনাদের কোনো পার্টিকুলার প্রবলেম থাকে সেগুলো অ্যাড্রেস করা নেওয়া মনে হয় বুদ্ধিমানের কাজ, rather than going through all these things. স্যার পরের I don't ক্লাসটা know, কি একটু share. 10, স্যার আজকে তো শুক্রবার, পরের ক্লাসটা কি 10 মিনিট পরে শুরু করা যায় স্যার? মসজিদ থেকে কোনো আসতে অসুবিধা কি নেই, সময় আমার লাগে স্যার? দুটো 15 আপনি হলে চাইলে ভালো হয়। 15 মিনিট পরে শুরু করতে পারি, যারা অর্গানাইজার তারা যদি এগ্রি করেন আমার কোনো আপত্তি জি নেই। জি, গত শুক্রবার হয়েছিল, গত শুক্রবার তাহলে আমরা 3:15 শুরু করি। 3টা রাত 2:15। 2:15 স্যার। ও 2:15, sorry, 2:15 শুরু করি, আমি তো ভুলেই Thank গেছি। you. স্যার কম্পিউটার ফান্ডামেন্টাল বা বেসিকে একটু কমিয়ে দিয়ে, ওটা তো মোটামুটি আমরা সবাই কম বেশি পড়াই বা বুঝি। এই আমি প্রোগ্রামিং কিন্তু এ সেজন্য একটু প্রথমে টাইম, ওটা আলোচনা করি নাই। জি জি স্যার, প্রোগ্রামিং এ টাইমটা বেশি দিলে ভালো হয়। জি, আপনারা যদি আরো কোনো সাজেশন হ্যাঁ। থাকে আমাকে দিতে পারেন, আমি এটা শেয়ার করে দেবো। আপনাদের ইমেল অ্যাড্রেস আমার কাছে থাকার কথা, আমি ইমেল অ্যাড্রেস শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে স্টপ করছি, যেহেতু নামাজ আছে, 12:30 বাজে, আর দেরি করবো না। হ্যাঁ,